গল্প পালঙ্কে আজ শুনবেন তান্ত্রিক গল্প রাঙা কাকিমা। লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করা যাক। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত অকুল হয়ে ওঠে। আমি আবার কবি টবি নই, তবে আকাশে মেঘ এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছে করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজা, সাথে তারানাথের গল্প, পুরো একদম আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা সকাল থেকে মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরে কালো মেঘে চারিদিকে অন্ধকার হয়ে এলো। এমন সময় বাড়িতে বসে থাকে আর কোনো মানে হয় না, বিশেষ করে কলকাতায়। কলকাতায় বৃষ্টি মোটেই উপভোগ্য জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়ি পৌঁছতে পারবো না, কিন্তু মর্টলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের দোকান থেকে তারানাথের জন্য একটা পাসিংস নিলাম। নিয়ে পিছন ঘুরতে দেখি কে যেন আমাকে ডাকলো। তখনই দেখি কিশোরী। তো কিশোরী আমাকে বলেছিল যে লোকটার গল্প বলার দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দেয়। তো আমি তার উত্তরে বলেছিলাম, তুমি তো তারানাথে গল্প বিশ্বাস করোই না, তাহলে আসো কেন? গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। তো কিশোরী বলেছিল ওসব সে করে তারানাথকে চটিয়ে দেওয়ার জন্য, কারণ তারানাথ চটে গেলেই ভালো গল্প নাকি বেরিয়ে আসে। তো যাই হোক, সেসব কথা পরে হবে। তো বৃষ্টি এলো বলে এই বলে আমরা তারানাথের বাড়ির দিকে এগোলাম। প্রায় দৌড়েই তারানাথের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিন গুমট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিকে অবশ্য দেখবার কিছু নেই, হাত তিনেক তফাৎ। ঠেলে উঠে এসেছে পাশের বাড়ির দেওয়াল। তবুও তারানাথ বিভোর হয়ে বাইরে তাকিয়ে আছে। আমাদের পায়ের শব্দ শুনে পিছন ফিরে বলল, এই যে তোমরা, এসো এসো বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে। এমন দিনটা সবাই মিলে সেই নড়বড়ে তক্তা বসে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে পাসিংসের প্যাকেটটা তারানাথের সামনে রাখলো। অন্যমনস্কভাবে একটা ধরিয়ে নিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এইরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়তাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপ ঢাপ করে আম পড়তে শুরু করতো। আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি। এক কোঁচড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোদা মাটির গন্ধ উঠতো চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খাওয়া। আর কিছু না, শুধু আম। তাই যেন কি মধুর মতো লাগতো। না, সেসব দিন আর ফিরবে না। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে মনে হয় আজকের গল্পটাই মাঠে মারা যায়। তাই সে বলে উঠল, আরে আপনার পুরনো অভিজ্ঞতা থেকে একটা গল্প বলুন না। বলবো বলবো, আগে একটু চা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্ত বসে জমিয়ে বসে বলল, কলকাতায় বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছো? আমরা যেতাম।
তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বুঝলে হে, তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে, আবার আম কুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। কিশোরী স্পষ্টত উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম বৃষ্টি নেমেছে, ঘরের ভেতর ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা তিনটে প্রাণী ছাড়া এই জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বে আলোচনা ভালো লাগে? এই সময়ে ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই না? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটা মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পান খাবে? না। যাক, গল্পটা শোনো তবে। পাসিং শো ধরিয়ে তারানাথ গল্প শুরু করলো। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50খানা পাত পড়তো। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কের ভাইও সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3 কি 4 অবধি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনের জমি কুপিয়ে লাউ কুমড়োর চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল দিয়ে সংসারের জ্বালানি কাঠ চিরে দিচ্ছেন। তার অবসর সময় বলে কিছু ছিল না, সব সময় কিছু না কিছু করে চলেছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হওয়ার দরকার হতো না, যা হোক খাবার সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘা জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণীর না চলবার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না তার চরিত্রে। সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছে, সর্বদা হাসি মুখ। উঁচু গলায় কথা বলতে জানতেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগার সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট কাকার মেয়ে বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার বিষম ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গেই দুপুরবেলা শুয়ে গল্প শোনে। সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আজ জন্মে আমার মেয়ে ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনো দিন, আসবার কথাও নয়।
পাড়াগাঁয়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চাল চলো। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারই ন্যূনতম নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। একদিন ছোট কাকিমা ঠাকুরের সামনে আসনে বসে পুজো করছে। বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করার আগে বিরাজ একবার বলল, মা মা আমার না খুব তালের ভরা খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? দাও না। কাকিমা রাগ করে বললেন, বাজে বকিস নে তো, বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে? ধমককে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে বিকেলে দেখা যাবে, এখন যা, মেয়েদেরও তো খাই খাই করতে নেই। ঠাকুরঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলাতে তিনি ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে ছোট কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। এ কি, জল কই? গেলাসটা ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এ নিয়ে সেদিন খুব হই হই হয়েছিল। হওয়ারই কথা, বন্ধ ঠাকুরঘর। কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজই হয়তো আগে থেকে গেলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথম, অত সকালে তাকে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেওয়ার সাহস তার হবে না। সে যুগে এসব খুব মানামানি ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আরেক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না করতে হবে? কিন্তু তখনকার দিনে পাড়াগায় আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসেবে গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদ থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনত। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে। ও বেলা হাট থেকে রামও এনে দেবেক্ষণ, তুমি রাত্রিরে খেও। মায়ের বকুনির ভয়ে বিরাট চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা, এতক্ষণ একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোড়দি, ভাতে আজ এত আলু সেদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে গো? ছোট কাকিমা অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে? কই, আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল বলো তো? মানে হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখছি ভাতের মধ্যে কিচ কিচ করছে আলু। তা ধরো 10-12টা তো হবেই। হ্যাঁ, আবার হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তি সহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এরপরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কী কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়ি থেকে
কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সে রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধহয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা ছেড়ে নেমে যাচ্ছে। অবাক হয়ে বললেন, এই বিরাজ, বিরাজ, যাচ্ছিস কোথায় বাবা? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন। এই কি হয়েছে তোর? হ্যাঁ, কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন সে কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, এই বিরাজ, কি হয়েছে বল? সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বাবা? বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির সবাই প্রায় উঠে এলো। সবাইরই একই প্রশ্ন, কি হয়েছে? অমন করে ডাকছিস কেন? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও বলছি না, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি কেমন তো বাবা এসেছে, বাবা এলে ডাকতো না? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলে শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো। কাদের যেন গলার আওয়াজও শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আসে রে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রে সবাই জেগেছে? বাবা বললেন, কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হয়তো পর পর কয়েক মাস কিছুই না। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জ্যাঠতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু, আজ তুমি কোথাও যাবে না? কেন রে, কেন যাব না? না, তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, থাক, আজকের দিনটা থেকেই যাও, বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা থেকে গেলেন। 2 দিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে মা, তুই যে অনেক কথা আগে থেকে বলে দিস, এটা কি করে জানতে পারিস বলতো? বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিচ্ছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যা, এখন তো কাঁদিস না, কাঁদিস না। কাঁদিস কেন রে, আবার কাঁদে?
আমি কি কাদার মতো কিছু বলেছি? এর কিছুদিন পর খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ। সে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন। তিনি বললেন মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের নামে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে। তারা কোনো দিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এ অবস্থায় মেয়ে জামাইয়ের এক্ষুনি গিয়ে বাড়ি দখল করে নেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাবার সম্ভাবনা আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে হুইলের প্রভেন্ট নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতে কাকিমা চতুর্থী শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাওয়ার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গিয়ে বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন? আমি কদিন বাদেই চলে আসবো, তারপর এসে তোকে কত গল্প বলবো। লক্ষ্মী মা আমার। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত। সে কথা তো তোমাদের আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশি হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জলখাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, হ্যাঁ ও জেঠিমা, বল না। কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে গো? রাঙা কাকিমা? কই, কোথাও দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, কই, সে তো আসেনি। কে বললো তোকে? কেউ বলেনি, আমি দেখেছি। দেখেছিস? মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়ি থেকে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে রে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলিস? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আচ্ছা, আমার সঙ্গে কথা বললো না কেন বলো তো জেঠু? তুই স্বপ্ন দেখেছিস? কই, বৌমা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায় বাবা! সব চুল একেবারে সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, এই চুপ 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 চুপ, কি দেখেছিস ঘুমের ঘোরে? বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয় ঠাকুরের কৃপায়, তবুও দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকেলে মেজো কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রিরের ট্রেনে নেমে হেঁটে এসেছেন। চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে 2-1 ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তিনি হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা, দাদা, আপনার বৌমাকে রেখে এলাম দাদা। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা। সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলা খালি
রে আজ থেকে 1 সপ্তাহ আগে কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা। একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল পুজোয় পরবেন বলে রাঙা কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটে পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুর করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটি অখ্যাত ক্ষুদ্র শহরের নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিবর্ণ। বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না। কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দও শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে। চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন, এই টাকা দিয়ে কি করতে চাও? রাঙা কাকা চুপ করে বসে রইলেন। চুপ করে থাকলে তো হবে না বিশু, কপালে যা ছিল তা হয়েছে। এ ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি, এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো। বৌমার আত্মার তৃপ্তি পাবে। শান্তভাবে রাঙা কাকা বললেন। বেশ, তো তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন কিছু একটা ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপন দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনো দিন ফিরে এলেন না। বছর ঘুরে গেল। রাঙা কাকা আর রাঙা কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায়ই এ প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসী তলে আলো দেখানো হয়নি তো। আমার আবার এদিকে হাত জোড়া। যা তোমা বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ায় দেখি। আচ্ছা। একটু পরেই বাইরে উঠোন থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলে, পরপর দুবার। কাকিমারা দৌড়ে গেলেন। বারবাড়ি থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে
ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠানে। কিরে, কি হয়েছে? অমন চেঁচিয়ে উঠলি কেন? বিরাজ কাঁপা কাঁপা আঙ্গুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে দিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়ে ছিল। সে কি? সবাই চুপ। বিরাজ মিথ্যে কথা বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা, কি যা তা বলিস, অন্ধকারে ভুল দেখে থাকবি। না জেঠু, আমি ঠিক দেখেছি। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বললো, তারপর আবার ঘরে ঢুকে গেল। ঘর থেকে বেরিয়ে এলো? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালা টেনে দেখলেন। তা কি করে হবে, এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে ঘন ঘন বিরাজ রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কি বলছেন। মা জিজ্ঞাসা করেছিলেন, কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, হ্যাঁ? মুখ নাড়ছে দেখতে পাই, ও কথা কানে আসে না। তাহলে তবে একটা জিনিস, কি? কাকিমার খুব কষ্ট মনে হয়। কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম। ও ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের ওঝাকে ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি। গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের ওঝা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপ করলো। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার ওপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন, আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল, জেঠিমা, জেঠিমা, ওই দেখো, ওই তো কাকিমা, কাকিমা যাচ্ছে দেখো। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে। হাতে আবার একটা কি জিনিস রয়েছে, ওমা, একটা ডল পুতুল। মা বলা বাহুল্য দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। হাতে হাতে কি রয়েছে বললি? ডল পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে। সে কি? ডল পুতুল হাতে কোনো এক মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এ কথা কল্পনা করা কষ্টকর, কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম মিথ্যা বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট কাকা আর একজন ভালো ওঝা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করল। না বাবা, গুণই নেনো না। কেন রে? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে বলো? হয়তো হয়তো আমাকে ভুলতে পারেনি। দিন কাটতে লাগলো। মাস 2-3 হয়তো কিছু হলো না। আবার একদিন বিরাজ রাঙা কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবেই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলের গা শোয়া হয়ে এলো। প্রথম যৌবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা জানো। তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি, মাঝে মাঝে বাড়ি আসি,
আবার কিছুদিন পরে উধাও হই। এই সময়েই মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি হে, কয়েকটা সাধারণ সিদ্ধায় পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় চলছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দাওয়া কিছু নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যিই খুব সুন্দর হয়েছে। মাথায় বেশ লম্বা ফর্সা ধপধপ করছে গায়ের রং, এক ঢাল কালো কোকড়ানো চুল, টানা টানা চোখ। এ মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবা সাধারণত একটা দাম্ভিক চালচলন থাকে। এ ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন। আশীর্বাদ করলেন 10 ভরি সেঁকেলে পাকা সোনা শুশনি পাতার হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে 24। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলা চলে গেলেন। তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেদিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুণ বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। বিরাজ কেঁদে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকিমা? কি বলবে? কি কি কষ্ট তোমার, বলো বলো আমায়। উত্তরে রাঙা কাকিমা 2 হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। সে হাতে ডল পুতুল। কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এমন সময় ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে। পরে এ নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি একজন রোজা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবার মতামতেই রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতরণী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গায়ে বুজবুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। তাছাড়া এই মন্ত্র পাঠ করবার সময়
যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সে যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরজাকে একটা কবচ দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধে হবে না। বামাবর্ত শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই। তার সঙ্গে মেশাতে হবে। না, তোমাদের কাছে এসব বলা বৃথা। ওই যে কিশোরী হাসছে। আরে না না, আমি অবিশ্বাস করে হাসছি না মোটেই। আসলে আপনি মাঝে মাঝে এমন যেসব জিনিসের নাম নাম বলেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারে অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, বিরাজের এই ব্যাপার সম্বন্ধে আপনার কি মত? তাহানাথ বলল, বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, কিন্তু তখন ততটা বুঝতে পারিনি। এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্র প্রবল, এমন জাতিকার এটা হতে পারে। হবেই যে এমন কোনো কথা নেই, এর ভেতর আরও অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়মানুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে বলছে না, বা এটা যে ওর মনের বা চোখের কোনো ভুল নয়, তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো, আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। বললাম, কি করে বোঝেন? দেখতে পান? দেখতে তো পাই, তবে সব সময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। কিরকম? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়াটা একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ছাতা পরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্যই আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারবো না। তা যাই হোক, গল্পটা বলুন। তারানাথ আবার শুরু করলো। কবচের কথা তুলতেই বাবা বললেন, তুই তুই আবার কবচ দিবি? না না, সে কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসাবের বাইরে রেখেছিল। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এই ধারণা প্রত্যেকেরই। বললাম, একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলে দিও। তাও বাবা রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা, ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়। অনেকে অনেক কিছু করলো, একবার ওরটা করে দেখি। 3-4 দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস 2 সেবার বাড়িতেই ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না, ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে। গ্রামাঞ্চলে এসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবজের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, 2 জন লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছি, যা। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরে ঘরে এসে দেখি 2 জন গেঁয়ো চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল রং পড়ে গিয়েছে। বললাম, কি চাই? মানে আগে আমরা সাউথে পোতা থেকে এসেছিলাম। বেশ, কি দরকার? আগে না, মানে আপনি একজন গুণী লোক, আমাদের ওদিকে আপনার নাম খুব রটে গিয়েছে। আপনি ইচ্ছে করলে সব করতে পারেন। কি বিপদ?
আপনার কি চান তাই বলুন না। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতবার জন্য তাদের একটা কবচ করে দিতে পারি? এজন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু পরে বুঝতে পারলাম এই সবে শুরু মাত্র। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে তাড়াবো? কাজেই পরের দিন শেষ রাত্রিরে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী বলেছিল, কিন্তু এ ধরনের কবচ তো আপনি দিয়ে থাকেন, তাহলে তাদের তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণভাবে হেসে বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন। মনে আসা সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবচ, গরু হারানোর জন্য মাদুলি দেওয়া, ওসব ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাওয়া করলাম, সন্তানাদি হলো। সংসারের পোষণে দৈব ওষুধ থেকে বশীকরণ, হোম সবই শুরু করলাম। সেই থেকে পতনের আরম্ভ। একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এলো। 9-10 মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন খুশি হোক বা না হোক, মা খুশি হলেন। যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। তুই না এলে আমার খুব ফাঁকা ফাঁকা লাগতো রে। অপ্রস্তুতভাবে একটু হাসলাম কেবল। কি আর বলার আছে? মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন, তুই যে কবচ দিয়েছিলিস বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয় টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাওয়ার পর বাবা বললেন, এই যে একটা বিদ্যে শিখেছিস, এটা তো বাড়ি থেকে ব্যবহার করতে পারিস। টাকার জন্য না হলেও মানুষের উপকারের জন্য তো করতে পারিস। এই তো বাড়িতে মন বসে না জ্ঞান। চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনো দিন মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুর্জিদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে। রাত 11টার ভেতর বিয়ে থাওয়া, কুশগণ্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা সব বাসর জাগবার আয়োজন করছিল। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষেরা আর কত রাত্রির জাগবে? শরীর খাটাখাটনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। এই কে, ওঠ ওঠ। ব্যস্ত হয়ে উঠে বসে বললাম, কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, আরে বিরাজ আবার ওই রকম করছে। সে কি? এমন তো হবার কথা নয়। কি জানি, তুই তো কবজ করে দেওয়ার পর আর তো কখনো কোনো কিছু হয়নি। বাসরে তো সবাই মিলে আম্মু তাড়াত করছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল, আর এই একটু আগেই চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছে বুঝলি। একবার চল। ততক্ষণে
আমি নাকে একটা সোঁধা সোঁধা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এই গন্ধটা আর পাইনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, আরে ওদিকে ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসুর ঘরে। বললাম, এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরজাকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি? এখানে কি করছিস? ওপর থেকে 3 নাম্বার দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরজাকে দেওয়া সেই কবচখানা। এ কি? আরে এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না। তবে বিরাট যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবথেকে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুরবাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে গিয়েছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা করা অসঙ্গতও নয়। কবচটা চৌকো তক্তির মতো, বেশ বড়। অত বড় জিনিসটা কারো না কারো চোখে পড়তেই পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, যাও আড়ালে ডেকে পরিয়ে দাও, জামাইয়ের সামনে করবার কোনো দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সে কবচ খুলে না রাখে। বিকেলে মেয়ে জামাইয়ের বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। রওনা দেওয়ার সমস্ত আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বউ বরের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্রাঙ্কে। সেটা বিরাজের ঘরে রয়েছে, যাওয়ার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনই, এমনকি বাবা আর মেজ কাকা অবধি দেখলাম বারান্দায় এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোটকাকে তো খুঁজে পাওয়া গেলই না। আশীর্বাদ করেই তিনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠটার কাছে থমকে দাঁড়ালেন মা। এ কি? এগুলো এমন কে করলো? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বার করে ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে। তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিক ছড়িয়ে রয়েছে। কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতর হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিক আছে। তাহলে এর মানেটা কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু বাড়িতে তো কেউ নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু
যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো। অত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। এর কিছুদিন পর আমি আবারও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাওয়ার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে তখন। সারাদিন পথ হাঁটি, সন্ধেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাতের আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে খেতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভেতর বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার ওপরে খোলা আকাশ, পথের কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘরছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, ই ছোট রামপুর আছে বাবুজি। আমি চমকে উঠলাম। কি বললে? ছোট রামপুর? জি, কেন বাবু? না, কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানে কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকার বাগানের জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে চলেছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোতও কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অবধি কোনো বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে বিশেষ করে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালাঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী। কাজেই রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে গুড় রাত্রিরের খাওয়া সেরে নিয়ে নদীতে নেমে জল খেতে গেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিশ্রীর ওপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখনি হে। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টের পাও না। শহরে জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগোলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা। কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম।
বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতেই পারিনি ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা? খালি গা, আধময়লা ধুতি, লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল। হঠাৎ আলো জ্বলায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা 2 টান দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে খানিকটা চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, আমি এই শ্মশানেই থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায়ই সব শ্মশানে থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি? কি করো? মরা পোড়াও? না, তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কম কথা বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতে চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তাই দেখছি বাক্যবায় একেবারেই অনিচ্ছুক। লোকটার গলায় বা অমন ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কোনো কথা জিজ্ঞেস করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখোনি? বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখবো না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না। কিছুক্ষণ স্তব্ধতা। তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো, অনেক বছর আগে এই শ্মশানে একজন স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল তার স্বামী। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পাড়ে, এই যেখানে রাঙামাটির ঢিপি মতো উঁচু হয়েছে দেখতে পাচ্ছ। বাইরে তো চাঁদের আলো, ঠিক ওখানেই লোকটা বসে কাঁদছিল একা। বউকে খুব ভালোবাসতো কি না? আমি নড়ে চড়ে বসলাম। এ ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউটার আর বেড়া হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাশে বৃষ্টি এসে পড়ে এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আর এখানেই এসে মরল। আমার আর কোনো সন্দেহ রইল না। রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো। আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের ঘটনা বটে, কিন্তু মানুষ তো মরেই।
বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে, বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠে বললাম, কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদেই স্বামীকে বলবে। তার সময় পায়নি, কিন্তু ফাঁস দিয়ে খোঁজাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার যে কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে দেখা দেয়। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবারে লাফিয়ে উঠে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম কি করে জানলে? কে তুমি? কোনো উত্তর নেই। ঘরে স্তব্ধতা। দেশলাই জানলাম, কেউ নেই কোথাও। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী নেই কোথাও। কোথায় গেল সে? ঠিক এই সময়ই এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোঁদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম, সব ঘটনায় এক সূত্রে গাঁথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের ওপরে ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। একা একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ তখন আমার মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একই সঙ্গেই কি আরও একজনের পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, কেন হবে না? কিছু মূল্য ধরে দেবেন। এখন কার নামে হবে? কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম।